হাই বন্ধুরা, আমি আবার ফিরে আসলাম তোমাদের কাছে। তো আমরা আজকের থেকে হিস্ট্রির একটা ক্লাস স্টার্ট করছি। তো সামনে আমাদের কি কি আছে? ডাব্লিউপি এসআই, ডাব্লিউপি কনস্টেবল, এমনকি ওয়েস্ট বেঙ্গল পিএসসির যদি কোনো এক্সাম আছে সেই এক্সামের ক্ষেত্রেও, বা টোটাল যে কোনো এক্সামের জন্য আমাদের এই সিলেবাসটা কাজে লাগবে। সেটা কি দ্য মহাজনপদ অথবা ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদ যে কোনো জায়গায় তুমি যাও, কোনো পিএসসির এক্সাম, ডাব্লিউপির এক্সাম, এসএসসির এক্সাম, যে কোনো জায়গায় যাও, এই ইতিহাসের বেসিক থেকে কোশ্চেন আসবে। জেনে যাও এখান থেকে, যে আমরা এই আজকের ক্লাসটা করব, এখান থেকে 1 থেকে 2 মার্কস কি 3 মার্কস পাবে, একদম শিওর শট। আর আমি যেগুলো করাবো সেইগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ আমি একই জিস্ট করেছি। তারপরেও তোমরা যদি জিস্ট করো তাহলে কিন্তু মুশকিল হয়ে পড়বে। এরপরে আর জিস্ট করা তোমাদেরকে চলবে না কোনোভাবেই। তো আজকের ক্লাস আমরা শুরু করছি। তার আগে বলে নিই আমাদের ক্লাস সম্বন্ধে। আমাদের পড়াশোনার আড্ডা চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর উপরে একটি বেল বটন আছে সেটিকে অন করে নাও। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে অবভিয়াসলি। তো আমরা এই লেকচারটাকে পার্ট 1 লেকচার আমাদের মহাজনপদেশ, এরপরে আমরা নিয়ে আসবো মৌর্য সাম্রাজ্য, পর আমরা পুরো ইতিহাসটাকে শেষ করব। ঠিক আছে, দেখা যাক আজকে আমাদের ক্লাসটা কি। দ্য মহাজনপদস বা ষোড়শ মহাজন, 16 মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ। একটুকু ব্যাকগ্রাউন্ডে যদি যাই, ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখব যে কি হয়েছিল, রাজশক্তির উত্থানটা হলো কী করে। রাজশক্তির উত্থানটা প্রাচীন প্রস্তর যুগে যখন মানুষ ছিল যাযাবর, শিকারী ও খাদ্য সংগ্রহকারী, তখন পরিবার, ব্যক্তিগত সম্পত্তি, বর্ণ, শ্রেণীবিন্যাস বা সমাজের কোনোই অস্তিত্ব ছিল না। নবপ্রস্তর যুগে মানুষ যখন বৃত্তি ত্যাগ করে ধীরে ধীরে স্থায়ী জনপদ গড়ে তুলতে থাকে এবং খাদ্য উৎপাদন শুরু করে, কালক্রমে গড়ে ওঠে পরিবার, গ্রাম ও জনপদ। বুঝতে পারছো তো? আস্তে আস্তে জিনিসগুলো কনসেন্ট্রেটেড হচ্ছে। কালক্রমে গড়ে উঠছে কি, গ্রাম গড়ে উঠছে, পরিবার গড়ে উঠছে, জনপদ গড়ে উঠছে। ধাতুর যুগে ব্যাপক কৃষিকার্যের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, পরিবারের সঙ্গে যুক্ত হয় কৃষিক্ষেত্র। উদ্বৃত্ত উৎপাদনের ফলে সমাজে আসে শ্রেণী বৈষম্য, গুণ ও কর্মের ভিত্তিতে তৈরি হয় বর্ণ। তা বর্ণটা কী করে তৈরি হলো? গুণ ও কর্মের ভিত্তিতে তৈরি হচ্ছে। রাষ্ট্র বা রাজপথের উত্থান সম্পর্কে নানা মতবাদ আছে। রাষ্ট্র একটা যে তৈরি হয়েছে, নানা রকমের মতবাদ আছে। তো এই সম্পর্কে প্রাচীনও একটা বক্তব্য আছে ঐতরীয় ব্রাহ্মণ গ্রন্থে, যেখানে বলা হচ্ছে দেবতা ও দৈত্যদের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল তখন দেবতারা পরাজিত হয়ে গেছিল। পরাজয়ের পর দেবতারা ভাবে যে আমরা কি করে পরাজয় হলাম। তখন দেখতে পাচ্ছে যে আমাদের রাজার না থাকার জন্য আমাদের পরাজয় হয়েছে। রাজা না থাকলে, লিডার যদি না থাকে, কোনো একটা মিছিলের লিডার নেই, যে যেদিকে খুশি যাবে। সেরকমই দেবতারাও ভাবলো যে আমরা কেন হারলাম দৈত্যদের কাছে, দেখছে আমাদের তো কোনো রাজাই নেই। তারপর ইন্দ্রকে রাজা হিসাবে নির্বাচিত করলো। মহাভারতের শান্তি পর্বে আরেক রকম বলা হচ্ছে, অরাজক অবস্থায় স্ত্রী ও পুত্র, খাদ্য, সম্পত্তির উপর মানুষের কোনো অধিকারই থাকে না। বর্ণ ব্যবস্থা ভেঙে পড়ে, বর্ণ সংকরের উপস্থিত হয়। এই অরাজক অবস্থার অবসান ঘটানোর জন্য রাজার সৃষ্টি বা রাজপদের উদ্ভব হলো। তো এই ছোট ছোট খ্রিস্ট ষষ্ঠ শতকে, ষোড়শ শতকে উত্তর ভারতে 16টা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। এগুলো আমরা কোথা থেকে জানতে পারছি? বৌদ্ধ জাতক, অঙ্গুত্র নিকয়া, জৈন ভগবতী সূত্র, এইসব জায়গার থেকে আমরা জানতে পারছি, হিন্দু পুরাণ। কিন্তু আমি 16টাই দিইনি এখানে। যেগুলো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, কোথাকার কোন স্টেটটার ক্যাপিটাল কি, প্রেজেন্ট পজিশন কি, সেই যেগুলো প্রিভিয়াস ইয়ারে কিছু কিছু জায়গায় এসেছিল আমরা সেইগুলো দেখে নেব। সেইগুলোর থেকে আমরা শুধু, আমি যেগুলো করেছি, যেটা সেই কিছু প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিলো সেগুলোই আমি
এখানে নোট ডাউন করেছি। বাকিগুলো তোমরা যদি চাও তোমরা অবভিয়াসলি সেগুলো মুখস্থ রাখতে পারো, অবভিয়াসলি ভালো জিনিস। 16টাই যদি তোমরা মুখস্থ রাখতে পারো, 16টা রাজ্যই, 16টার ক্যাপিটাল, 16টার এখন প্রেজেন্ট পজিশন, অবভিয়াসলি ভালো। কিন্তু যেগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, যেগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তো স্টেট দেখো, আমি তোমাদের কাছে একটু দেখাই। আমাদের যদি তখনকার সময় ম্যাপটা দেখি, ম্যাপটা দেখলে বুঝতে পারবে যে মগধটা কোথায়। মগধটা দেখো তুমি কোথায় দেখতে পাবে, যে গয়ার, বিহারের কাছাকাছি। এখনকার যদি তুমি এখনকার ইন্ডিয়ার ম্যাপের সাথে যদি এই ম্যাপটার একটু কম্পেয়ার করা যায়, তাহলে দেখতে পাবে মগধটা কোথায়, কাশিটা কোথায়, চৈতা, অবন্তী, মৎস্য, এগুলো তুমি একটু ম্যাপটা দেখতে পাচ্ছ যে আমাদের এক্স্যাক্টলি পজিশনগুলো কোথায়। এই ম্যাপটা মনে রাখতে হবে। ম্যাপটা যদি মনে রাখো তাহলে অবভিয়াসলি তুমি আনসার করতে পারবে যে বৎস কোথায়, অবন্তী কোথায়, গান্ধারা কোথায়। ঠিক আছে, চলো তাহলে আমরা একটুকু দেখে নিই। অঙ্গ স্টেটটার ক্যাপিটাল কি? চম্পা। প্রেজেন্ট পজিশন কোথায় আছে? বিহারে। অঙ্গ দেখো, দেখতে পাচ্ছ অঙ্গ, অঙ্গ এই যে আমরা দেখতে পাচ্ছি অঙ্গ, এই যে দেখতে পাচ্ছি আমরা অঙ্গ। ঠিক, চলো এরপর দেখি কাসা কোথায়? বারাণসীতে, এখন প্রেজেন্ট নাম বারাণসী। মগধ রাজগৃহ ক্যাপিটাল বা গিরিব্রজ, এখন কোথায় প্রেজেন্ট পজিশন? গয়া। এই যে মগধ, মগধের মগধ কোথায় ক্যাপিটাল ছিল? রাজগৃহ গিরিব্রজ। কোশালা কোথায় ছিল? সারাভস্তি বা কুশাভতি, ইস্টার্ন ইউপিতে, কুশাভতি ইস্টার্ন ইউপি। ভাজ্জি বৈশালী নর্থ বিহার। মল্ল কুশিনগর পাভাপুরী। বৎস কৌশাম্বী ব্যাঙ্ক অফ রিভার যমুনা। মৎস্য ভিরাটনাগারা কোথায়? জয়পুর। কোথায় এটা? রাজস্থানে। মৎস্য বললাম। অবন্তী উজ্জয়ন। মাহিষ্মতি, মাহিষ্মতি নামটা সম্বন্ধে আমরা খুব পরিচিত জানি। সেন্ট্রাল মালওয়া, মালওয়া রিজন কোথায়? মালওয়া রিজন কোথায় সেটা তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। গান্ধার, গান্ধার তক্ষশিলার ক্যাপিটাল রাওয়ালপিন্ডি, পাকিস্তানে অবস্থিত। এখন প্রেজেন্ট পজিশন, প্রেজেন্ট পজিশন কম্বোজ, স্টেট কম্বোজ, ক্যাপিটাল কোথায়? পঞ্চা, প্রেজেন্ট পজিশন কোথায়? পাকিস্তানে। আসাকা, পোটালি, প্রেজেন্ট পজিশন কোথায়? বিন্ধ্যা রেঞ্জ। তো এই যে ইম্পর্টেন্টগুলো আমি বললাম, তো এই 16টা যে রাজ্য, ছোট ছোট রাষ্ট্রে বিভক্তি হয়েছিল, এইগুলোর মধ্যে প্রেজেন্টে যদি তুমি দেখো, এই দুটো রাজ্যই কেবলমাত্র, দুটো রাজ্য কেবলমাত্র, কোন কোন দুটো রাজ্য? গান্ধার আর কম্বোজ, এই দুটোই কিন্তু আউটসাইড অফ ইন্ডিয়া অবস্থিত। মানে ইন্ডিয়ার বাইরে। এখন যদি তুমি ধরো যে আমাদের 16 মহাজনপদের কটা রাজ্য ইন্ডিয়ার বাইরে অবস্থিত, দুটো রাজ্য ইন্ডিয়ার বাইরে অবস্থিত, সেটা কি কি? একটা হচ্ছে গান্ধার আর একটা হচ্ছে কম্বোজ। তো সেটা কোথায় অবস্থিত? আমরা এক্ষুনি দেখলাম গান্ধার রাওয়ালপিন্ডি পাকিস্তান আর কম্বোজ পাকিস্তানে। তো তার আগে ঠিক আছে, এই 16 সেঞ্চুরি বিসি মানে 16 দশকের আমাদের এই এরাটাকে বলা হয় যে সেকেন্ড আরবানাইজেশন ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আমাদের ভারত উপমহাদেশে আমাদের ফার্স্ট আরবানাইজেশন কোনটা ছিল? সেটা ছিল মহেঞ্জোদাড়ো, হরপ্পা মহেঞ্জোদাড়ো সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা যেটা ছিল। সেকেন্ড আরবানাইজেশন কোনটা তাহলে আমাদেরকে বলে গণ্য করা হচ্ছে? সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ যেটা ছিল, তাদেরকে আমরা গণ্য করতে পারি কি? সেকেন্ড আরবানাইজেশন বলে। মহাজনপদ ইজ ডিভাইডেড ইন্টু টু টাইপ, মোনার্চিক্যাল অ্যান্ড রিপাবলিক। কিছু কিছু আমাদের ছিল রিপাবলিক, কিছু ছিল মোনার্চিক্যাল। মোনার্চিক্যাল মানে কি? রাজতন্ত্র। আর রিপাবলিকান মানে কি? প্রজাতন্ত্র। তো কিছু ছিল আমাদের রাজতান্ত্রিক আর কিছু ছিল আমাদের রিপাবলিক। এই যে 16টা মহাজনপদের মধ্যে রিপাবলিক কোনটা কোনটা ছিল আমরা একটু দেখে নিই। আমরা দেখছি এই যে এতগুলো 16টার মধ্যে ভাজ্জি আর মল্ল ছিল প্রজাতান্ত্রিক, আর বাকি যেগুলো ছিল সেগুলো ছিল রাজতান্ত্রিক। মনে থাকবে, ভাজ্জি আর মল্ল ছিল রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক, আর বাকিগুলো ছিল মোনার্চিক্যাল। ভাজ্জি অ্যান্ড মোনার্চিক্যাল ভাজ্জি আর ওর গণসংঘ, মানে ওদের একটা কমিটি ছিল। অ্যামং 16 মহাজনপদ, 2 এর সিচুয়েটেড আউটসাইড ইন্ডিয়া, এক্ষুনি বললাম।
আউটসাইড ইন্ডিয়া কোনটা কোনটা ছিল? কম্বোজ কোথায় অবস্থিত? পাকিস্তানে। গান্ধার কোথায় অবস্থিত? পাকিস্তানের এই রাওয়ালপিন্ডিতে। আসাকা ওয়াজ দ্য অনলি মহাজনপদ সিচুয়েটেড ইন দ্য সাউথ অফ দ্য বিন্ধিয়া রেঞ্জ। আমাদের ইন্ডিয়ার সাউথে যদি বলা হয় 16 মহাজনপদের আমাদের ইন্ডিয়াতে সাউথে কোন রাষ্ট্রটা অবস্থিত বা রাজ্যটা অবস্থিত 16 মহাজনপদের মধ্যে? আমরা চট করে আনসার দিতে পারবো, কারণ আমরা জানি যে আমরা পড়েছি অসাকা ওয়াজ দ্য অনলি মহাজনপদ, একমাত্র একটাই রাজ্য আছে অসাকা, যেটা সাউথে বিন্ধ্যা রেঞ্জে অবস্থিত। হরজঙ্ক, এরপরে আমরা ঢুকে যাই আস্তে আস্তে মগধের উত্থান ঘটছে। মগধের উত্থান আমাদের কখন ঘটছে আমরা জানি, বুদ্ধদেবের সমসাময়িক হরজঙ্ক বংশটা ছিল। বিম্বিসার বুদ্ধদেবের সমসাময়িক ছিল, কিন্তু বুদ্ধদেব বা তোমার মহাবীরের সমসাময়িক ছিল এগুলো। তো বিম্বিসার কত সাল থেকে কত সাল থাকছে? মগধের তো উত্থান হয়ে গেল। মগধের উত্থান হয়ে যাওয়ার পর বিম্বিসারের সালটা কি? 544 বিসি থেকে 492 বিসি পর্যন্ত। এই বিম্বিসারকে অ্যাকচুয়াল ফাউন্ডার অফ হরজঙ্ক ডাইনেস্টি বলা হয়। এর আগেও ওর বাবাকে বলা হতো যে ফাউন্ডার অফ হরজঙ্ক ডাইনেস্টি বা মগধদের ফাউন্ডার বলা হয়, প্রতিষ্ঠাতা বলা হয়। কিন্তু বিম্বিসারকে অ্যাকচুয়াল ফাউন্ডার মানে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বিম্বিসারকে। কন্টেম্পোরারি অফ বুদ্ধা এবং মহাবীর, বুদ্ধা আর মহাবীরের সমসাময়িক ছিল বিম্বিসার। এক্ষুনি বললাম আমি। এই বিম্বিসারের ক্যাপিটাল কোথায় ছিল দেখে নি। বিম্বিসারের ক্যাপিটাল ছিল প্রথমে রাজগৃহ, তারপর গিরিব্রজ করলো। এই বিম্বিসারকে আবার সৈনিক বলে উপাধি দিচ্ছে, সৈনিক বলে উপাধি ছিল। এই সৈনিক কার উপাধি? কোশ্চেনটা খুব আসে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এসছে যে হু ইজ নোন অ্যাজ সৈনিক, বা সৈনিক বলে কাকে গণ্য করা হয় বা সৈনিক বলে কাকে জানা যায়? সৈনিক কিন্তু বিম্বিসারকে বলা হয়। বিম্বিসারের হরজঙ্ক ডাইনেস্টির, এমনকি হরজঙ্ক ডাইনেস্টির সালটাও বলা হয় যে হরজঙ্ক ডাইনেস্টি কত সাল থেকে কত সাল পর্যন্ত হরজঙ্ক ডাইনেস্টির বিরাজমান করেছিল। এই বিম্বিসারকে আরেকটা বলা হয় দ্য ফাদার অফ পিসফুল কোএক্সিস্টেন্স পলিসি ইন ইন্ডিয়া। এই বিম্বিসার কি করতো? অন্যান্য রাজ্যগুলিকে দখল করত, ম্যাট্রিমোনিয়াল মানে বিয়ে করে তার কোনো মেয়েকে, যেমন ধরো দেখে নিই আমরা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করে তার ফার্স্ট ওয়াইফ মহাকৌশলা ফ্রম কোশালার থেকে মহাকৌশলা দেবীকে তিনি বিয়ে করে যৌতুক হিসাবে কাশী গ্রামটাকে লাভ করছেন। মানে কি, ধরো এটার জন্যই বলা হচ্ছে কোএক্সিস্টেন্স পলিসি ইন ইন্ডিয়া। ওই রাজ্যের সাথে অন্য রাজ্যের সাথে যুদ্ধে না লিপ্ত হয়ে তার কোনো কন্যাকে বিয়ে করে সেই রাজ্যটাকে দখল করে নেওয়া। তাহলে প্রথমেই করছে কি, কাকে বিয়ে? কোশালার প্রসেনজিতের বোনকে বিয়ে করছে, কোশালা দেবীকে যৌতুক হিসাবে পাচ্ছে কাশীগ্রাম। ঐতিহাসিক ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী বলছে, অঙ্গরাজ্য আক্রমণ দ্বারা বিম্বিসার মগধের রাজ্য বিস্তারের যে সূচনা করেন, অশোকের কলিঙ্গ বিজয়ে তার পরিসমাপ্তি ঘটে। তো এই একজন ঐতিহাসিক ছিলেন, খুব ভালো কথা একটা বলে গেছেন, এটা খুব কোশ্চেনে আসে। কে বলেছেন? হেমচন্দ্র রায়চৌধুরী বলছেন বিম্বিসার এই মগধের উত্থান হচ্ছে অঙ্গরাজ্য আক্রমণ দ্বারা। অঙ্গরাজ্য ব্রহ্মদত্তকে পরাজিত করে এই অঙ্গরাজ্যটিকে দখল করেন, সেই থেকে শুরু যে হলো অশোকের কলিঙ্গ বিজয়ের পর সেটা পরিসমাপ্তি ঘটছে। বোঝা যাচ্ছে আমার ক্লাসটা? ঠিক আছে। দ্বিতীয় স্ত্রী হচ্ছে লিচ্ছবি প্রিন্সেস। কোথার থেকে? বৈশালী থেকে। লিচ্ছবি প্রিন্সেস চেল্লানা ফ্রম কোথার থেকে? বৈশালীর। সেখানেও তাই। তৃতীয় স্ত্রীকে ক্ষেমা দেবী মদ্রাক্লান থেকে। হি ওয়াজ দ্য ফার্স্ট কিং টু মেনটেন রেগুলার স্ট্যান্ডিং আর্মি। তো রেগুলার একদম স্ট্যান্ডিং আর্মি কাজ ছিল, সেটা হচ্ছে বিম্বিসারের। ফার্স্ট টাইম ছিল, ফার্স্ট কিং, আমাদের ইন্ডিয়ার ফার্স্ট কিং যার কিনা রেগুলার স্ট্যান্ডিং আর্মি ছিল। এরপরে বিম্বিসারের পুত্র অজাতশত্রু আসছেন। অজাতশত্রু সময়কালটা কি? 492 থেকে 460 পর্যন্ত। এই অজাতশত্রুকে আমাদের ভারতবর্ষের প্রথম পিতৃহত্যা
পিতৃহত্যাকারী রুলার বলে গণ্য করা হয়। কেন? তার কারণ ফার্স্ট লাইনটাতেই আমরা পড়ে নিই, সন অফ বিম্বিসার বিং ইম্পেশেন্ট টু রুল মগধ ইজ বিলিভড টু হ্যাভ কিল্ড হিজ ফাদার অ্যান্ড সিজ দ্য থ্রোন। এতটাই উতলা হয়ে গেছিল, বিম্বিসারকে মেরে সেই সিংহাসনে বসে রাজত্ব করতে লাগলো। আর সই ছিল না যে আমি কবে বসবো। তাই দেখলো ওর বাবা তো মরছে না, যতদিন না বাবা মরবে ততদিন না তো সিংহাসন পাবে না, বা যতদিন ওর বাবা সিংহাসন ছাড়বে ততদিন সিংহাসন পাবে না। তার থেকে দেখলো কি বাবাকে মেরেই ফেলো। তারপর এই পাপ কিন্তু ঘুরে ঘুরে আসবে, পাপ কিন্তু ঠিক কথা বলে। দেখো পরের জনই কি করে। হি ওয়াজ দ্য ফার্স্ট পেট্রিসাইড রুলার অফ ইন্ডিয়া। প্রথম পিতৃ হত্যা করে নিজে সিংহাসনে বসলো, ইন্ডিয়ার প্রথম একজন রুলার যে কিনা পিতৃ হত্যা করলো। হি কনফেস ইজ গিলটি অ্যাট ফিট অফ গৌতম বুদ্ধা। সে গৌতম বুদ্ধার পায়ে এসে পড়ল এবং কি তার সমস্ত দুষ্কর্ম স্বীকার করলো। দ্য বুদ্ধা ডায়েট ডিউরিং হিজ রিজেন। বুদ্ধা কার সময় মরে যাচ্ছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অজাতশত্রুর সময় মারা যাচ্ছে। অজাতশত্রুর সময় আরেকটা খুব ভালো কাজ হচ্ছে, দেখো লাস্ট লাইনে লেখা আছে, অ্যারেঞ্জ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল অ্যাট 483 BC। তোমরা এটার একটা কোশ্চেন রইল, সেটা হচ্ছে এই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলিংয়ের প্রেসিডেন্ট কে ছিল, চেয়ারম্যান কে ছিল, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। হি ইজ নোন অ্যাজ কুনিক। হু ইজ নোন অ্যাজ শ্রেণিক। শ্রেণিক আমরা দেখলাম কাকে বললো? বিম্বিসারকে বললো। তো কুনিক কাকে বলছে? কুনিক বলছে অজাতশত্রুকে। এরপরে কে আসছে? উদয়ভদ্র বা উদয়ন। এই উদয়নও কিন্তু অজাতশত্রুকে মেরে আসছে, মানে পাপ কিন্তু ছাড়লো না। যেই পাপ করেছে সেই পাপ কিন্তু ঘুরে ফিরে আবার আসবে। তাই সেই পাপ তাকেই মারা করালো, মেরে উদয়ভদ্র আসলো। এরপরে উদয়ভদ্র এসেই ক্যাপিটালটাকে মানে রাজধানীটাকে চেঞ্জ করে দিল, ট্রান্সফার করে দিল। কোথার থেকে কোথায় ট্রান্সফার করলো? কোথায় ছিল আমরা জানতাম যে আমাদের ক্যাপিটালটা বা রাজধানীটা রাজগৃহে এখনো পর্যন্ত ছিল, আমরা দেখে আসছি রাজগৃহে এখনো পর্যন্ত ছিল। এই প্রথম চেঞ্জ করে দিল উদয়ভদ্র বা উদয়ন, যে রাজগৃহ থেকে পাটলিপুত্র। তো এই হর্যঙ্ক ডাইনেস্টির, মগধের হর্যঙ্ক ডাইনেস্টির লাস্ট রুলার কে ছিল? লাস্ট রুলার ছিল নাগদশক, যাকে কিনা তারই জেনারেল শিশুনাগ মেরে শিশুনাগ ডাইনেস্টি, শিশুনাগ রাজত্ব চালু করলো 413 থেকে 345 BC। কি সুন্দর আসছে আমাদের পরপর। শিশুনাগ ডাইনেস্টির ফার্স্ট রাজা কে ছিল? শিশুনাগ। হি ওয়াজ দ্য ফাউন্ডার অ্যান্ড গ্রেটেস্ট রুলার অফ দিস ডাইনেস্টি। তা ফাউন্ডার কে, প্রতিষ্ঠাতা কে শিশুনাগ ডাইনেস্টির? শিশুনাগ। কত সাল থেকে? 413 থেকে 345। শিশুনাগ ওয়াজ আর্লিয়ার ভাইসরয় অমত্যা অ্যাট বারাণসী। অমত্যা মানে কি? সেনাপতি ছিল, ভাইসরয় ছিল। তো ভাইসরয় কোথাকার ছিল? বারাণসীর ছিল। হি শিফটেড ক্যাপিটাল বৈশালী ফ্রম পাটলিপুত্র। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কে বৈশালী থেকে পাটলিপুত্র চেঞ্জ করে দিল? মগধের রাজধানী বৈশালী থেকে পাটলিপুত্র কে চেঞ্জ করছে? শিশুনাগ। এরপর কে আসছে? কালাশোক। কালাশোক ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিস ডাইনেস্টি। হি ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল বৈশালী টু পাটলিপুত্র। আবার চেঞ্জ করলো কালাশোক। কতবার চেঞ্জ হলো? ফার্স্ট কে চেঞ্জ করলো? ফার্স্ট চেঞ্জ করলো উদয়ভদ্র। উদয়ভদ্র কোথা থেকে কোথায় চেঞ্জ করলো? রাজগৃহ থেকে পাটলিপুত্র চেঞ্জ করলো। তারপরে কে চেঞ্জ করছে? মগধের রাজধানী শিশুনাগ ডাইনেস্টি কাকে মেরে আসছে? শিশুনাগ ডাইনেস্টি নাগদশককে মেরে শিশুনাগ তৈরি করছে। আর সেটা সে কোথা থেকে কোথায় ট্রান্সফার করছে রাজধানীটা? বৈশালী থেকে পাটলিপুত্র। তাহলে প্রথম উদয়ভদ্র কোথা থেকে? রাজগৃহ থেকে পাটলিপুত্র। তারপর হি শিফটেড ক্যাপিটাল বৈশালী ফ্রম পাটলিপুত্র থেকে কোথায় চলে গেল? বৈশালীতে চলে গেল। তারপর কালাশোক আবার বৈশালী থেকে নেক্সট আবার পাটলিপুত্রতে চেঞ্জ করে দিল। এই কালাশোকের সময় আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ হয়েছিল, সেটা হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল 380, তার 100 বছর পর। প্রথমটা হয়েছিল কততে? 483 BC-তে। এখানে আমার বিসিটা লিখতে ভুল হয়ে গেছে, বিসিটা লিখতে হতো।
In 383 BC, he organized second Buddhist council at Boisali under the chairmanship of Sabbokami. তাহলে কার চেয়ারম্যানশিপে তৈরি হয়েছিল সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল? কোথায় হয়েছিল? সব্যকামীর চেয়ারম্যানশিপে বৈশালীতে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে 383 বিসিতে। এরপর কে আসছে? নন্দ ডাইনেস্টি। এই নন্দ ডাইনেস্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার আগেই আমরা বলে রাখি, যদি আমাদের এই চ্যানেলটিতে কোনো রকম আমাদের এই পড়া নিয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে, তোমরা অবভিয়াসলি আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কোশ্চেনটা করতে পারো, আমরা অবভিয়াসলি সেটার আনসার করব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবে, যদি কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট করবে, লাইক করো, শেয়ার করো, বেল বাটনটা অন করো। নন্দ ডাইনেস্টির কত সাল থেকে কত সাল? 345 থেকে 321 বিসি, 345 থেকে 321 বিসি। তো প্রতিষ্ঠাতাকে? মহাপদানন্দ প্রতিষ্ঠাতা, ফাউন্ডার অ্যান্ড গ্রেটেস্ট রুলার অফ দিস ডাইনেস্টি। এর এপিথেট কি ছিল? ফাউন্ডার অ্যান্ড গ্রেটেস্ট রুলার, প্রতিষ্ঠাতা এবং মহান রুলার ছিল এই ডাইনেস্টির। এপিথেট কি? ফার্স্ট হিস্টোরিক্যাল কিং অফ নর্থার্ন ইন্ডিয়ার ফার্স্ট হিস্টোরিক্যাল কিং ছিল, ঐতিহাসিক রাজা ছিল ফার্স্ট নর্থ ইন্ডিয়ার কে? মহাপদানন্দ। এই এপিথেটটা দিচ্ছে কে? ডক্টর আর কে মুখার্জি, বড় ঐতিহাসিক, খুব বড় ঐতিহাসিক আর কে মুখার্জি। আমরা অনেক নাম শুনেছি যে তিনি কি বলছেন, প্রথম ঐতিহাসিক রাজা নর্থ ইন্ডিয়ার কে? মহাপদানন্দ। ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়া, একে আরেকটা উপাধি ছিল ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়া। হিজ ক্যাপিটাল ওয়াজ পাটলিপুত্র, তাহলে তার রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র দিয়েছিল। কেন কি পাটলিপুত্র ছিল সেটা একটুকু ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যাই, কালাশোকের সময় লাস্ট ট্রান্সফার হলো কিন্তু বৈশালী থেকে পাটলিপুত্রে, তারপর কিন্তু আর চেঞ্জ হয়নি, তো পাটলিপুত্র দিয়ে থাকবে। এটা যদি আমরা নাও জানি, যে যদি বলা হয়, কোশ্চেন করা হয়, নন্দ ডাইনেস্টির ক্যাপিটাল কোথায় ছিল, কারণ কালাশোকেই লাস্ট চেঞ্জ হয়েছে, লাস্ট ট্রান্সফার যে হলো সেটা কালাশোকের সময় হলো, বৈশালী থেকে পাটলিপুত্র, তারপর কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। তো নন্দ ডাইনেস্টির ক্যাপিটালও বা রাজধানী পাটলিপুত্র দিয়ে থাকবে। হি ক্লেমড হিমসেলফ অ্যাজ একরাট, একছত্র সম্রাট বা সর্বক্ষত্রান্তক। সেটা মানে কি? সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী, তাকে বলা হয় সর্বক্ষত্রান্তক। হি ওয়াজ এ শূদ্র বাই বার্থ, প্রথম নন ক্ষত্রিয় ডাইনেস্টি। এখানে আরেকটা কোশ্চেন, ফার্স্ট নন ক্ষত্রিয় ডাইনেস্টি, নন্দ ডাইনেস্টি ইজ কল্ড ফার্স্ট নন ক্ষত্রিয় ডাইনেস্টি। প্রথম নন ক্ষত্রিয় রাজা হচ্ছে কে? মহাপদানন্দ। তাকে সে জন্মগত শূদ্র ছিল, তাই সে তো রাজা হতে পারে না। কিন্তু অজাতশত্রু এই মহাপদানন্দ কোন ক্ল্যানের ছিল? মহাপদানন্দ শূদ্র ছিল, জন্মগত শূদ্র ছিল, তিনি কিন্তু ক্ষত্রিয় ছিল না। আগেকার দিনে ক্ষত্রিয়রা রাজা হতো, তাই তাকে সর্বক্ষত্রান্তক বলা হতো। কেন? তার সকল ক্ষত্রিয় রাজাদেরকে উচ্ছেদ করে দেবে, এরকম বলা হতো, তাই তাকে সর্বক্ষত্রান্তক বলা হতো। আরেকটা এপিথেট ছিল, সেটা আমি এখানে লিখতে ভুলে গেছি, তোমরা একটু কাইন্ডলি লিখে নেবে। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হতো? সেটা বলা হতো মহাপদানন্দকে। ধনানন্দ, এরপরে কে আসছে? মহাপদানন্দের পর ধনানন্দ, লাস্ট রুলার অফ দ্য নন্দ ডাইনেস্টি, ধনানন্দ। হি ইম্পোজ হাই রেভিনিউ অন দ্য পিপল অফ মগধ। এই মগধের এটাও একটা খুব বাজে সিচুয়েশন বলতে পারো, যে সব থেকে বেশি খুব উচ্চ আয় কর নেওয়ার জন্য এই মগধ শেষ হতে লাগলো। তার আমত্য কে ছিল? কৌটিল্য ছিল, খুব বড় একজন মানুষ। এই কৌটিল্য, একে কি বলা হতো? চাণক্য বা বিষ্ণুগুপ্তার অরিজিনাল নাম কি ছিল? বিষ্ণুগুপ্তা। তারই লেখা, দেখো আমাদের পাশেই লেখা আছে, তাকে একটা এপিথেট দেওয়া হয়েছিল, তাকে বলা হতো যে ইন্ডিয়ান ম্যাকাভেরি। তার ইম্পর্ট্যান্ট একটা খুব বই আছে, সেটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। খুব কোশ্চেন আছে যে অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র লেখা আমাদের কৌটিল্য। এই বইটা কি নিয়ে ডিল করেছে? স্টেট ক্রাফট নিয়ে ডিল করেছে। তার রাজ্য সম্পর্কে ধারণা দেওয়া আছে যে এটা তার রাজ্যে কী কী আছে। তো এই অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যর লেখা। এই সময় আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আলেকজান্ডার অ্যাটাক করেছিল।
আলেকজান্ডার অ্যাটাক করেছিল ধনানন্দের সময়। কার সময় অ্যাটাক করছে? ধনানন্দের সময়। ধনানন্দের সব থেকে বড় আর্মি ছিল, প্রচুর বড় আর্মি ছিল, প্রচুর বড় নৌবাহিনী ছিল, প্রচুর ছিল, রণহস্তি ছিল, প্রচুর রথ ছিল, 2000 রথ ছিল, 3000 রণহস্তি ছিল, সেনাদল 2,00,000 পদাতিক ছিল, 20,000 অশ্বারোহী ছিল। এই এত কিছু সামরিক দলের ভয়ই গ্রিক বীর আলেকজান্ডার বিশ্বজয়ী করেছে। কিন্তু এই এত কিছু দেখে তিনি আর আক্রমণ করতে সাহস পায়নি। কত সালে আসছে আলেকজান্ডার? 327 সালে, 327 বিসিতে। আলেকজান্ডার কত মাসের জন্য থাকছে? 19 মাসের জন্য থাকছে। আলেকজান্ডার ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল ইনভেডর অফ ইন্ডিয়া, ফার্স্ট ঐতিহাসিক আবিষ্কর্তা ইন্ডিয়ার। ধনানন্দ ওয়াজ দ্য ওভারথ্রোন and killed by the Chandragupta Maurya, but main conspirator was Chanakya. তো এই পর চলে আসবে মৌর্য সাম্রাজ্য। আমরা আমাদের ক্লাসটা আজকের এইখান পর্যন্তই। নেক্সট লেকচার পার্ট 2-এ শুরু করব মৌর্য সাম্রাজ্য দিয়ে। তো নন্দ ডাইনেস্টিকে শেষ করার মেন কালপ্রিট হচ্ছে চাণক্য। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ ডাইনেস্টিকে শেষ করে আসছে চন্দ্রগুপ্ত মৌর্য ডাইনেস্টি, মানে মৌর্য ডাইনেস্টি। আর এই মৌর্য ডাইনেস্টিকে নিয়ে আসার পিছনে হাতকার, সেটা হচ্ছে আমাদের কৌটিল্য, যে বিষ্ণুগুপ্তা, যে লিখছে কিনা অর্থশাস্ত্র। কী নিয়ে লিখছে? স্টেটক্রাফট নিয়ে। তাকে কি বলা হয়? ইন্ডিয়ান ম্যাকাভালি বলা হয়। আলেকজান্ডার কতদিনের জন্য ইন্ডিয়া এসেছিল? 19 মাসের জন্য। খুব কোশ্চেন আছে কিন্তু। আলেকজান্ডার কোন সালে এসেছিল? 327 সালে এসেছিল। আর তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে, কাইন্ডলি প্লিজ শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো। থ্যাংক ইউ, বাই। আমাদের সেকেন্ড লেকচারে আবার দেখা হবে।